আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স 2024-25 অ্যাসাইনমেন্টগুলো কিভাবে করবেন এবং কিভাবে আপলোড করবেন সেই প্রক্রিয়া দেখাবো এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওর সময় সাথে থাকবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই দেখে নেই অ্যাসাইনমেন্ট 1-এ কোন কোন রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে। সাবমডিউল 2.2 থেকে 2.7 থেকে অর্জিত দক্ষতা ব্যবহার করে প্রয়োজনীয় সংখ্যক স্লাইড দিয়ে একটি প্রেজেন্টেশন তৈরি করা এবং নির্ধারিত স্থানে আপলোড করা। তো প্রথমেই রয়েছে দুইটি টেক্সট বক্স নিয়ে একটিতে বাংলায় ও একটিতে ইংরেজিতে নিজের নাম, পদবি, বিদ্যালয়ের নাম এবং ঠিকানা লিখুন। এখানে 4টি স্লাইডে 4টি বিষয় করতে বলা হয়েছে। প্রত্যেকটা বিষয় আমরা আলাদাভাবে দেখব। এজন্য প্রথমেই কম্পিউটার থেকে পাওয়ার পয়েন্ট ওপেন করতে হবে। পাওয়ার পয়েন্ট ওপেন করার জন্য অবশ্যই কম্পিউটারে পূর্ব থেকে মাইক্রোসফট অফিস ইনস্টল করা থাকতে হবে। এরপরে কম্পিউটার থেকে উইন্ডোজ বাটনে ক্লিক করতে হবে। উইন্ডোজ বাটনে ক্লিক করার পরে উপরে যে সার্চ বার রয়েছে, সার্চ বারে পাওয়ার পয়েন্ট লিখলেই পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এখান থেকে পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশন ওপেন করার পরে শুরুতেই এরকম ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এইটিকে ডাবল ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন হবে। ওপেন হওয়ার পরে প্রথমেই বাম পাশে উপরের দিক থেকে নিউ স্লাইডে ক্লিক করে ব্ল্যাঙ্ক স্লাইড এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিতে হবে। প্রথম অপশনে চাওয়া হয়েছে দুইটি টেক্সট বক্স নিয়ে একটিতে বাংলায় একটিতে ইংরেজিতে নিজের নাম, পদবি, বিদ্যালয়ের নাম এবং ঠিকানা লিখুন। প্রথম স্লাইডে টেক্সট বক্স অ্যাড করতে হবে। টেক্সট বক্স অ্যাড করার জন্য প্রথমে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন টেক্সট বক্স। এখান থেকে টেক্সট বক্সে ক্লিক করতে হবে। টেক্সট বক্সে ক্লিক করলে কার্সারের আকৃতি দেখতে পাবেন একটু ভিন্ন রকম হয়ে গেছে। এখন এখান থেকে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করলেই দেখতে পারবেন বক্স চলে আসবে। তো এরকম করে বক্স আঁকতে হবে। বক্স আঁকার পরে এইখানে যে ইনফরমেশনগুলো লিখতে বলা হয়েছে সেগুলো লিখতে হবে। প্রথমে বলা হয়েছিল বাংলায় নাম, পদবি, বিদ্যালয়ের নাম এবং ঠিকানা লিখতে। তো আমি এখন এখানে লিখে দিচ্ছি। লেখার জন্য অবশ্যই কম্পিউটারে অভ্র সফটওয়্যারটি থাকতে হবে। অভ্র সফটওয়্যার ইনস্টল করা থাকলে অভ্র সফটওয়্যার থেকে এখানে ইংলিশ আছে, এই ইংলিশের উপরে ক্লিক করতে হবে, তাহলে বাংলা চলে আসবে। এরপরে এইখান থেকে ফন্ট সিলেক্ট করতে হবে। তো এইখানে ক্লিক করে নিকোশ ব্যান্ড ফন্ট আনতে হবে। তো নিকোশ ব্যান্ড ফন্টটিও কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে। তো এই সার্চ বারে যদি নিকোশ লেখা হয় তাহলেও নিকোশ ব্যান্ড ফন্টটি চলে আসবে। এখান থেকে নিকোশ ব্যান্ড সিলেক্ট করে দিতে হবে। নিকোশ ব্যান্ড সিলেক্ট করার পরে পুনরায় আবার এখানে বাংলা করতে হবে। বাংলা করার পরে বক্সের মধ্যে ক্লিক করে নাম লিখতে হবে। তো আমি এখানে নাম লিখে দিচ্ছি। এরপরে পদবি লিখে দিচ্ছি। এরপরে স্কুলের নাম লিখে দিচ্ছি। বিদ্যালয়ের নাম লিখে দেওয়ার পরে ঠিকানা লিখতে হবে। ঠিকানা লিখে দেওয়ার পরে এই ফন্টটিকে বড় করতে হবে। বড় করার জন্য প্রথমে টেক্সট বক্সটি সিলেক্ট করতে হবে। এইখানে যে টেক্সট বক্সের বর্ডার দেখতে পাচ্ছেন, বর্ডারের উপরে ক্লিক করলে টেক্সট বক্স সিলেক্ট হয়ে যাবে। এরপরে এখান থেকে ফন্ট বড় করা যাবে। স্ট্যান্ডার্ড ফন্ট হলো 36, আমি এখানে 36 সিলেক্ট করে দিলাম। ফন্ট সিলেক্ট করার পরে আপনারা চাইলে টেক্সট বক্সটিকে একটু বড় ছোট করতে পারবেন প্রয়োজন অনুযায়ী। বিদ্যালয়ের নাম 2 লাইনে চলে আসছে। আমরা যদি টেক্সট বক্সটিকে একটু বড় করি তাহলে 1 লাইনে চলে আসবে। তো এই হলো প্রথম টেক্সট বক্স। এরপরে দ্বিতীয় টেক্সট বক্সে ইংরেজিতে লিখতে বলা হয়েছে। তো আমরা দ্বিতীয় টেক্সট বক্সটি কিভাবে আনবো, এর জন্য সহজ পদ্ধতি হলো এই টেক্সট বক্সটি সিলেক্ট করা অবস্থায় কম্পিউটারের কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করতে হবে। Ctrl+D প্রেস করলে দেখতে পারবেন ডুপ্লিকেট একটি টেক্সট বক্স তৈরি হয়েছে। এই টেক্সট বক্সটি ধরে নিচের দিকে নিয়ে আসব। টেক্সট বক্স নিচের দিকে আনার পরে এইখানে যে লেখাগুলো আছে সিলেক্ট করে এগুলো মুছে দিব। ইংরেজিতে লেখার সময় অবশ্যই আমরা ফন্টটাকে চেঞ্জ করে নিব। টেক্সট বক্স সিলেক্ট করে
ফন্টে ক্লিক করে এখান থেকে টাইমস নিউ রোমান এই ফন্টে লিখবো, এই জন্য TIMES লিখলেই দেখবেন টাইমস নিউ রোমান চলে আসছে। এরকম আসলে কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে, তাহলে এই বক্সটিতে টাইমস নিউ রোমান সেট হয়ে যাবে। এরপরে নিজের নাম লিখব, এরপরে ডেজিগনেশন লিখব, এরপরে বিদ্যালয়ের নাম লিখব, এরপরে ঠিকানা লিখব। লেখা কমপ্লিট হয়ে গেছে, প্রথম স্লাইড কমপ্লিট। এরপরে দ্বিতীয় স্লাইডে যেতে হবে। দ্বিতীয় স্লাইডে যাওয়ার জন্য বাম পাশ থেকে স্লাইড সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে, তাহলে নতুন একটি স্লাইড যুক্ত হয়ে যাবে। দ্বিতীয় স্লাইডে কি লিখতে বলা হয়েছে, একটি সেই পেনে প্রথম বা দ্বিতীয় শ্রেণীর বই থেকে যে কোনো কবিতার 2 লাইন লিখুন। শেপের কালার, বর্ডার এবং ইফেক্ট পরিবর্তন করুন। দ্বিতীয় স্লাইডে শেপ অ্যাড করব। শেপ অ্যাড করার জন্য ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পরে ইনস্টলেশন মেনু থেকে শেপসে ক্লিক করতে হবে। শেপসে ক্লিক করার পরে এখান থেকে আয়ত আকৃতির শেপ সিলেক্ট করব। এরপরে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে শেপ আঁকব। শেপ আঁকার পরে ডিফল্ট আকারে এরকম একটি কালার থাকবে। তো এখানে আমি এখন প্রথম শ্রেণীর একটি ছড়ার 2 লাইন লিখব। আমি যে ছড়াটি নির্বাচন করেছি আতা গাছে তোতা পাখি, তো আমি এখন এখানে লিখে দিচ্ছি। লেখার জন্য প্রথমেই অভ্র সফটওয়্যারে বাংলা করতে হবে। এরপরে এইখানে ফন্ট সিলেক্ট করতে হবে। ফন্ট সিলেক্ট করার পরে আমি লিখে দিচ্ছি, ছড়াটির 2 লাইন লিখে দিলাম। এরপর বলা হয়েছে শেপের কালার, বর্ডার এবং ইফেক্ট পরিবর্তন করুন। শেপের কালার, বর্ডার এবং ইফেক্ট পরিবর্তন করার জন্য উপরের মেনু থেকে ফরম্যাটে ক্লিক করতে হবে। ফরম্যাটে ক্লিক করার পরে এখানে প্রথমেই দেখতে পাবেন শেপ ফিল। শেপ ফিলে ক্লিক করলে বিভিন্ন ধরনের কালার চলে আসবে। এখানে মাউসের কার্সার রাখলেই দেখতে পারবেন কালারগুলো পরিবর্তন হচ্ছে। তো আমি এখানে কালার পরিবর্তন করে দিলাম। এরপরে দিতে হবে শেপ আউটলাইন। শেপ আউটলাইনের জন্য শেপ আউটলাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে শেপ আউটলাইন সিলেক্ট করতে হবে। যেই কালার সিলেক্ট করা হবে সেই কালারটি সিলেক্ট হবে। এরপরে শেপ আউটলাইনে ক্লিক করে ওয়েটটা বাড়িয়ে দিতে হবে। ওয়েটে ক্লিক করতে হবে। ওয়েটে ক্লিক করে এখান থেকে ওয়েটটা বাড়িয়ে দিতে হবে। এরপরে রয়েছে শেপ ইফেক্ট। এর নিচেই রয়েছে শেপ ইফেক্ট। এখান থেকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বিভিন্ন ধরনের শেপ ইফেক্ট দেখতে পাবেন। এখান থেকে যে কোনো একটি শেপ ইফেক্ট এখানে অ্যাপ্লাই করা যেতে পারে। আপনাদের পছন্দ মতন যেটি ভালো লাগে এরকম একটি শেপ এখানে অ্যাড করতে পারেন। আমি এখান থেকে শেপের একটি ইফেক্ট দিয়ে দিলাম। দ্বিতীয় স্লাইডের কাজ শেষ। তৃতীয় স্লাইডে বলা হয়েছে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বই থেকে যে কোনো একটি টেবিল তৈরি করুন এবং টেবিলের ডিজাইন কাস্টমাইজ করুন। আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 5 পৃষ্ঠার একটি টেবিল নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এই টেবিলটি তৃতীয় স্লাইডে আঁকবো। 3 নম্বর স্লাইড অ্যাড করার জন্য বাম পাশের স্লাইড সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে নতুন স্লাইড যুক্ত হয়ে যাবে। এরপরে স্লাইডে টেবিল যুক্ত করতে হবে। টেবিল যুক্ত করার জন্য ইনসার্টে যেতে হবে। ইনসার্ট থেকে টেবিলে ক্লিক করতে হবে। টেবিলে ক্লিক করার পরে এখানে ছোট ছোট ঘর চলে আসবে। টেবিলে কয়টি রো এবং কলাম থাকবে সেটি এখান থেকে নির্বাচন করতে হবে। তো আমি এখান থেকে প্রথমে কলাম নির্বাচন করে দিলাম। এরপরে এখান থেকে রো নির্বাচন করে দিলাম। রো নির্বাচন করার পরে এখানে ডিজাইন নামে একটি নতুন অপশন যুক্ত হবে। টেবিল অ্যাড করার পরে এখানে যে হেডলাইনগুলো ছিল সেই হেডলাইনগুলো লিখে দেব। এরপরে টেবিল কাস্টমাইজ করব। অভ্র সফটওয়্যারে বাংলা করাই আছে, শুধুমাত্র এখান থেকে ফন্টটা সিলেক্ট করতে হবে। এরপরে এখানে লিখে দিলাম গ্রীষ্ম ঋতু, শীত ঋতু, সকল ঋতু। এখন এই লেখাগুলোকে একটু সেন্টারে আনবো, এই জন্য লেখাগুলোকে সিলেক্ট করে এখান থেকে এই আইকনে ক্লিক করলে লেখাগুলো সেন্টারে চলে আসবে এবং এখানে যে লেখার যে কালার রয়েছে সেই কালারটিও চাইলে পরিবর্তন করা যাবে। কালার পরিবর্তন করার জন্য ডিজাইনে যেতে হবে। ডিজাইন থেকে এইখানে যে ফন্ট রয়েছে এখানে ক্লিক করে অন্য কালারে পরিবর্তন করে নেওয়া যাবে। লেখার কালার পরিবর্তন করার পরে টেবিলকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য এখানে অনেকগুলো ডিজাইন দেয়া রয়েছে। এখান থেকে আপনি চাইলে যে কোনো ডিজাইন বেছে নিতে পারেন অথবা নিজের মতন করেও কাস্টমাইজ করতে পারেন। এখানে প্রথমে রয়েছে শেডিং, এখানে ক্লিক করে শেডিং এর বিভিন্ন কালার নির্বাচন করতে পারেন। এরপর রয়েছে বর্ডার,
বর্ডারে ক্লিক করে বিভিন্ন ধরনের বর্ডার আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, কোথায় বর্ডার দিতে চান কোথায় দিতে চান না। এরপর হচ্ছে ইফেক্ট। এই ইফেক্টে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দেখতে পারবেন। আপনি টেবিলে কোন ধরনের ইফেক্ট ব্যবহার করবেন সেটা এখান থেকে ব্যবহার করতে পারবেন। এছাড়াও ড্র টেবিল এখানে ক্লিক করে যদি কোনো টেবিল আঁকার প্রয়োজন হয় ড্র্যাগ করে এরকম টেবিল আঁকতে পারবেন। যদি কোনো টেবিল মোছার প্রয়োজন হয় তাহলে ইরেজে ক্লিক করলেই টেবিলটি মুছে যাবে। 3 নম্বর স্লাইড ডান, এরপরে 4 নম্বর স্লাইড। 3 নম্বর স্লাইড ডান, এরপরে 4 নম্বর স্লাইডে কাজ করতে হবে। 4 নম্বর স্লাইডে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান পাঠ্য বই থেকে যে কোনো একটি বিষয় উপস্থাপনের জন্য সেইখানে স্মার্ট আর্ট ব্যবহার করে অ্যানিমেশন দিন। এইখানে স্মার্ট আর্টের ব্যবহার করতে বলা হয়েছে। চতুর্থ স্লাইডে স্মার্ট আর্ট অ্যাড করতে হবে। স্মার্ট আর্ট অ্যাড করার জন্য ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পরে এইখানে ইনস্টলেশনের মধ্যে দেখতে পারবেন স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে ক্লিক করে এখান থেকে স্মার্ট আর্ট নির্বাচন করতে হবে। এখানে বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট দেয়া রয়েছে, সার্কেল, লিস্ট, প্রসেস। আমি তৃতীয় শ্রেণীর বই থেকে কিভাবে পানির অপচয় হয় এরকম একটি স্মার্ট আর্টকে বেছে নিয়েছি। এই স্মার্ট আর্টটি পাওয়ার পয়েন্টে এঁকে দেখাবো। তো এর জন্য আমাকে রাউন্ড শেপ নিতে হবে সাইকেলের। তো সাইকেল শেপের আমি একটি স্মার্ট আর্ট সিলেক্ট করে দিলাম। স্মার্ট আর্ট সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে স্মার্ট আর্টটি এখানে চলে আসবে। বইতে সেন্টারে একটা বৃত্ত এবং চারপাশে 6টি বৃত্ত, কিন্তু পাওয়ার পয়েন্টে সেন্টারে একটি ঠিক আছে, আউটসাইডে 4টি রয়েছে। এখানে আমার আরও 2টি প্রয়োজন। 2টি অ্যাড করার জন্য আউটসাইড থেকে একটি বৃত্ত সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যাড শেপে এসে অ্যাড আফটার বা অ্যাড বিফোর এখানে ক্লিক করতে হবে। একপাশে ক্লিক করলেই দেখতে পারবেন একটা চলে আসছে। তো আমার আরও একটা প্রয়োজন, এই জন্য আমি আরও একটা নিয়ে নিব। এখন স্মার্ট আর্ট প্রস্তুত হয়ে গেছে। এখন এর ভিতরে লিখতে হবে। তো প্রথমে লেখাটা ছিল কিভাবে পানির অপচয় হয়। তো স্মার্ট আর্টটি সিলেক্ট করে প্রথমেই ফন্ট নির্বাচন করতে হবে। হোম ট্যাবে এসে ফন্ট নির্বাচন করে দিতে হবে। ফন্ট নির্বাচন করা হয়ে গেলে এখানে লিখে দেব কিভাবে পানির অপচয় হয়। এটি লেখার পরে বাহির দিকে কিভাবে পানির অপচয় হয় সেইগুলো একে একে লিখে দেব। তো আমি এগুলো লিখে দিচ্ছি। কিভাবে পানি অপচয় হয় তার কারণগুলো এখানে লিখে দিলাম। তো কারণগুলো অস্পষ্ট, এই জন্য ফন্টের কালার পরিবর্তন করতে পারি। কালার পরিবর্তন করার জন্য ফরম্যাটে যেতে হবে। ফরম্যাট থেকে টেক্সট ফিল এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করে লেখার কালারটা পরিবর্তন করা যাবে। তো আমি লেখার কালার পরিবর্তন করে নিলাম। স্মার্ট আর্ট আঁকা হয়ে গেছে। এখন স্মার্ট আর্টে অ্যানিমেশন দিতে হবে। স্মার্ট আর্টে অ্যানিমেশন দেওয়ার জন্য স্মার্ট আর্টটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে মোর এন্ট্রান্স ইফেক্ট এইখানে ক্লিক করে যে কোনো একটি অ্যানিমেশন সিলেক্ট করতে হবে। অ্যানিমেশন সিলেক্ট করার পরে অ্যানিমেশন প্যানে ক্লিক করতে হবে। অ্যানিমেশন সিলেক্ট করার পরে অ্যানিমেশন প্যানে ক্লিক করতে হবে। অ্যানিমেশন প্যানে ক্লিক করলে বাম পাশে অ্যানিমেশন প্যান চলে আসবে। এখান থেকে ডাউন অ্যারোতে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে টাইমিংয়ে ক্লিক করতে হবে। টাইমিংয়ে ক্লিক করার পরে স্মার্ট অ্যানিমেশন এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করে গ্রুপ গ্রাফিক এইখানে ক্লিক করে 1 by 1 এটিকে নির্বাচন করে দিতে হবে। এরপর এখান থেকে ওকেতে প্রেস করতে হবে। তাহলে প্রত্যেকটা অ্যানিমেশন একে একে করে আসবে। এখানে যেমন দেখতে পাচ্ছেন, এখন যদি স্লাইডে ভিউ দেওয়া হয় তাহলে প্রথমে আসবে কিভাবে পানির অপচয় হয়, এরপরে একটা একটা কারণ বলা হবে এবং একটা একটা অ্যানিমেশন চলে আসবে। প্রথম অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এখন এই প্রথম অ্যাসাইনমেন্ট সেভ করতে হবে। সেভ করার জন্য ডান পাশে উপরের দিক থেকে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরে কোথায় সেভ করতে চান সেই লোকেশন জানতে চাইবে। তো আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। ডেস্কটপ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমি একটি টাইটেল দিয়ে দিব, প্রেজেন্টেশন 1। টাইটেল দেওয়ার পরে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলে এই ফাইলটি সেভ হয়ে যাবে। এখন ফাইল আপলোড করার যে নির্দেশনা সেটি হলো প্রশিক্ষণার্থীদের সকল সাব মডিউল যথাযথভাবে শেষ করতে হবে। প্রতিটি মডিউল শেষে প্রদত্ত মূল্যায়ন উত্তীর্ণ হতে হবে। সাব মডিউল 2.7, 3.3 ও 3.4 এ প্রদত্ত অ্যাসাইনমেন্টগুলো সম্পন্ন করে পিডিএফ আকারে সাবমিট করতে হবে। পাওয়ার পয়েন্ট অ্যাসাইনমেন্ট করার পরে সেটি পিডিএফ ফাইল করে প্রোফাইলে আপলোড করতে হবে। পাওয়ার পয়েন্টের ফাইল আপলোড করলে হবে না,
এখন এই পাওয়ার পয়েন্টের ফাইলটি কিভাবে পিডিএফ আকারে সেভ করা যায়? পিডিএফ আকারে সেভ করার জন্য এখান থেকে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পরে সেভ অ্যাজ এ ক্লিক করতে হবে। সেভ অ্যাজ এ ক্লিক করার পরে ফাইলটি কোথায় রাখতে চাই সেই লোকেশন সিলেক্ট করতে হবে। সেই লোকেশন সিলেক্ট করার পরে এরকম একটি উইন্ডো চলে আসবে। এখান থেকে সেভ অ্যাজ টাইপ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে পিডিএফ নির্বাচন করতে হবে। যারা কম্পিউটারে মাইক্রোসফট অফিস 7 ইউজ করেন তাদের এই পিডিএফ অপশনটি আসবে না। পিডিএফ এর জন্য আলাদা একটি অ্যাড-অনস ইনস্টল করে নিতে হবে। যাদের কম্পিউটারে মাইক্রোসফট অফিস 10 বা 10 ঊর্ধ্ব সফটওয়্যারটি রয়েছে তাদের অটোমেটিক্যালি পিডিএফ অপশনটি পেয়ে যাবেন, তাদের অন্য কিছু করতে হবে না। তো এখান থেকে পিডিএফ সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে এটি পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ আকারে চলে আসছে। এখন এই ফাইলটি প্রোফাইলে আপলোড করতে হবে। তো চলেন কিভাবে প্রোফাইলে ফাইল আপলোড করতে হয় সেই প্রক্রিয়া দেখাই। আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্সে আসার পরে ডান পাশে উপরের দিক থেকে এখানে যে প্রোফাইল আইকন রয়েছে এই প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখান থেকে প্রাইভেট ফাইল এইখানে ক্লিক করতে হবে। প্রাইভেট ফাইলে ক্লিক করার পরে প্রাইভেট ফাইল এখান থেকে অ্যাড বাটন রয়েছে এখানে ক্লিক করতে হবে, অথবা আপনি চাইলে এখানেও ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আরেকটি উইন্ডো চলে আসবে। এখান থেকে প্রথমে ফাইল আপলোড করার জন্য চুজ ফাইল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আরেকটি উইন্ডো চলে আসবে। কম্পিউটারে যেখানে ফাইলটি রাখা আছে সেখানে যেতে হবে। আমার ফাইলটি আছে ডেস্কটপে, এই যে আমি ডেস্কটপে গেলাম। ডেস্কটপে যাওয়ার পরে পিডিএফ এর প্রেজেন্টেশন 1 আছে, এই যে আমার ফাইলটি। আমি এই ফাইলটিকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে দেব, তাহলে এখানে ফাইলটি চলে আসবে। ফাইলটি চলে আসার পরে আপলোড দিস ফাইল এইখানে ক্লিক করতে হবে। আপলোড দিস ফাইলে ক্লিক করলে ফাইলটি এখানে আপলোড হয়ে যাবে। এরপরে এখান থেকে সেভ চেঞ্জ এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে ফাইলটি আপলোড হয়ে যাবে। এখানে আপলোডকৃত ফাইল যদি কোনো কারণে ডিলিট করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপলোডকৃত ফাইল ডিলিট করতে পারবেন। ফাইল ডিলিট করার জন্য ফাইলের উপরে ক্লিক করতে হবে। ফাইলের উপরে ক্লিক করলে নতুন একটি উইন্ডো ওপেন হবে। উইন্ডোতে সবার উপরে দেখতে পারবেন ডিলিট বাটন। এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করতে হবে। ডিলিট বাটনে ক্লিক করলে একটি কনফার্মেশন পপআপ আসবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিটেড দিস ফাইল। এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলে ফাইলটি মুছে যাবে। ফাইলটি মুছে যাওয়ার পরে নিচের দিকে এসে সেভ চেঞ্জ এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে ফাইলটি কমপ্লিটলি মুছে যাবে। একই প্রক্রিয়ায় এখানে 3টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট 3টি জমা না দিলে এই কোর্সের সার্টিফিকেট পাওয়া যাবে না এবং ফেস টু ফেস প্রশিক্ষণে অংশগ্রহণের যোগ্য হিসেবে বিবেচিত হবেন না। তো আমি অ্যাসাইনমেন্ট 1 দেখালাম, অ্যাসাইনমেন্ট 2 এবং অ্যাসাইনমেন্ট 3 এটি যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটি কয়েক ঘন্টা লেগে যাবে। কারণ অ্যাসাইনমেন্ট 2তে বলা হয়েছে ইতিপূর্বে অর্জিত দক্ষতা ও অ্যাসাইনমেন্ট অনুযায়ী একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করুন এবং আপলোড করুন। এখানে লম্বা একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে হবে সবগুলো প্যারামিটার ফলো করে। 2 নম্বর অ্যাসাইনমেন্টটি যদি করতে পারেন তাহলে 3 নম্বর অ্যাসাইনমেন্টটি করা খুব সহজ হয়ে যাবে। এখানে মডিউল 2 এবং সাব মডিউল 3.1 থেকে 3.4 দক্ষতাগুলো ব্যবহার করে ডিজিটাল কন্টেন্ট তৈরির পরিকল্পনা করা ও আপলোড করা। তো এইখানে প্রথম যে ধাপটি রয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ের যে কোনো বিষয় বিবেচনা করে একটি পাঠ নিয়ে ডিজিটাল কন্টেন্ট তৈরির পরিকল্পনা করুন। দ্বিতীয় ধাপ, প্রেজেন্টেশনের প্রস্তুতি পর্বে স্বাগতম, শুভেচ্ছা বিনিময়, শিক্ষক পরিচিতি, পাঠ পরিচিতি, শিখন ফল, শ্রেণী উপযোগী পরিবেশ তৈরির জন্য স্লাইড বিন্যাস লিখুন। তৃতীয় ধাপ, উপস্থাপনা অংশে চিত্র বা ইমেজ, ভিডিও, টেবিল, শেপ, স্মার্ট আর্ট ইত্যাদি ব্যবহার করে স্লাইড বিন্যাস লিখুন। চতুর্থ ধাপ, কোন কোন ক্ষেত্রে অ্যানিমেশন ব্যবহার করা হবে তা চিহ্নিত করতে হবে। পঞ্চম ধাপ, কিভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন তা সহ সকল বিষয় বিবেচনা করে ডিজিটাল কন্টেন্ট তৈরির পরিকল্পনা করুন। এটি একটি পূর্ণাঙ্গ ডিজিটাল কন্টেন্ট। তো এটি যদি আমি দেখাতে যাই তাহলে কয়েক ঘন্টা লেগে যাবে। তো আমি আপনাদের জন্য ডেমো আকারে বিভিন্ন সাবজেক্টের কিছু ডিজিটাল কন্টেন্ট আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা আপনাদের পছন্দ মতন কাস্টমাইজ করে নিয়ে আপনাদের কোর্সে আপলোড করতে পারবেন। এতটুকু হেল্প করা যায়। সবগুলো ভিডিও দেখলে আপনারা কম বেশি ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারবেন। এভাবে কোনো কোর্সের জন্য ডিজিটাল কন্টেন্ট সরবরাহ করা ইথিক্যাল না, তারপরেও অনেকের হেল্প হবে ভেবে কিছু ডিজিটাল কন্টেন্ট আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো।
যেগুলো ডাউনলোড করে আপনারা আপনাদের মতন কাস্টমাইজ করে নেবেন, যেন আমার দেওয়া ফাইলটি আবার আপনাদের প্রোফাইলে আপলোড করা না হয়, সেদিকে খেয়াল রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও থেকে হেল্প হয়েছে। যদি ভিডিও থেকে হেল্প হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন।